6 মাসের ভরা পেট নিয়ে মুখে কাপড় পেঁচিয়ে গাড়িতে বসে আছি। ভাবতেই ঘৃণা লাগছে, যাকে ভালোবেসে নিজের বাড়ি ত্যাগ করলাম, মা বাবাকে ত্যাগ করলাম, আজ সে আমাকে রাখবে না। আমার পেটের সন্তানকে সে নষ্ট করার জন্য তার মা আর বোনকে বলে দিয়েছে অনেক আগেই। প্রেমের বিয়েতে নাকি স্বামী স্ত্রীর অনেক মনের মিল থাকে, এ কথা আমাদের লোক সমাজে খুব প্রচলিত। কিন্তু এর বাস্তবতাটা কি আসলে সবসময় সত্যি হয়? সবুজের সঙ্গে বিয়ের আজ 3 বছর। 3 বছরে সবুজের সঙ্গে প্রথম 1 বছর খুব সুখেই কেটেছে। আমাদের ছোট টোনাটুনির সংসারে খুব ভালোই কেটেছিল। সবুজ টিউশন করিয়ে যা মাইনে পেত তা দিয়েই ভালো চলতো আমাদের। কিন্তু সবুজের সংসারের মানে আমার শ্বশুর বাড়িতে দিতে গেলে টান পড়ে যেত। সবুজের সঙ্গে টানা 1 বছর ঢাকায় থাকার পর এই সমস্যায় পড়ে যাই আমরা। সবুজ বাড়ির বড় ছেলে, একমাত্র উপার্জনকারী পুরুষ মানুষ, তাকে সংসারে হাল ধরতে হবে। সবুজ আমাকে এই চিন্তা করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল। সবুজের হঠাৎ বাড়িতে পাঠিয়ে দেওয়াটা আমার কাছে খুব ঝটকা লাগার মতো ছিল। আমি শহরে বেড়ে ওঠা মেয়ে, কখনো গ্রামের খড়ি কাঠের মাটির উনুন ধরানো চুলায় রান্না করিনি, কখনো জল থই থই পুকুরে গোসল করিনি, কখনো কড়া রোদে বাড়ির উঠোনে খড় কিংবা পাকা ধান শুকাতে দেইনি। সেই মেয়ে হয়ে আমি কিনা গ্রামে থাকবো? কি করে থাকবো? সকল চিন্তা ভাবনাকে ঝেড়ে ফেললাম স্বামীর দিকে তাকিয়ে। সবুজ না বড্ড আদুরে। যখন তার কাছে আমি আমার চিন্তার কথা বলতাম, সে সহজে হেসে দিয়ে বলতো, এত চিন্তা করো না তো, মা আর মিনা আছে না, ওরা তোমাকে দেখে রাখবে। আমার বোন মিনাই পারে রাজ্যের যত কাজ একাই সামলাতে, বুঝলে? তুমি নতুন বউ, তারা কি তোমাকে খাটিয়ে মারবে বেশি? তারা বুঝে সব। আমার মাকে একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সজীবের মন ভোলানো কথায় তৃপ্তিতে তার বুকে মুখ গুজে থাকতাম। বয়সটা আমার বাড়লেও আবেগ আমার ছিল চঞ্চলা কিশোরীর মতো। প্রাণপ্রিয় স্বামীর মধুর কথায় আর রাতের শিহরণ মাখা ভালোবাসায় ভুলে যেতাম তখন ভুলে যেতাম যে আমি ভালোবাসায় ডুবছি। সেই ভালোবাসায় যদি চিরদিনের মতো আমাকে অতল গভীরে টেনে নিয়ে যায়, না, তখন আমি এসব ভাবতাম না। সবুজের কথা মতো সবুজের সঙ্গে গ্রামের বাড়িতে এসে পড়লাম। ঢাকায় জন্ম হওয়া আর বেড়ে ওঠা মেয়ে থেকে গ্রামে এসে পল্লীবধূর রূপ ধারণ করলাম। শাশুড়ি মায়ের থেকে একে একে শিখতে লাগলাম ঘরদোর আর গ্রামের জীবনযাত্রার কাজ। উনি আমাকে কাজ শেখাতেন ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে একদম মেনে নেয়নি। সবুজের সামনে তিনি হয়ে উঠতেন আদর্শ শাশুড়ি। সবুজ বেরোলেই তার রূপখানা যেন ঝলমল করে বড্ড কুৎসিত আর বেমানান লাগতো। আমার খুব অবাক লাগতো এই ভেবে, এক মানুষ কত রূপে রূপান্তরিত হয়। ননদিনী আমার সঙ্গে খুব একটা মিশতে চাইতো না, কথাও ঠিক করে বলতো না। একদিন আমি তাকে সামনে নিয়ে বসে বললাম, মিনা, তুমি কি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট? না, দেখো, আমি আরও হলেও মানুষ। তুমি যেভাবে চলতে পারো বা পছন্দ করো, আমি হয়তো তেমনভাবে চলি না, তাই আমাকে তুমি পছন্দ করো না। ভাবি, আমি তোমার সঙ্গে রেগে আছি, এটা কি তুমি বলছো? সেটাই তো বলছি। রেগে বা কোনোভাবে অসন্তুষ্ট থাকলে মানুষ একজন মানুষকে এড়িয়ে চলে, কিন্তু তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? দেখো ভাবি, এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি বড় লোকের ঘরের দুলালি, আমরা ছোট ঘরে। আমার ভাই দেখতে সুন্দর, হ্যাঁ রে, আমরা কোনো ভালো ঘরে বিয়ে দিলে আজকে রাজরানী হয়ে আমার মা থাকতে পারতো। কিন্তু তোমাকে আমার ভাই বিয়ে করে কি করলো? একদম পালিয়ে নিয়ে আসলো বাবার বাড়ি থেকে, কিছুই নিয়ে আসে নাই। তুমিও এমন বেকুবের বেকুব, মানুষ বাবার বাড়ি থেকে পালিয়ে আসলে গহনা নিয়ে আসে, পয়সা নিয়ে আসে, তুমি কিছুই নিয়ে আসোনি। অবশ্যই এতে বেকুব পরিচয় দেওয়া যায় না, বুদ্ধিমত্তারই পরিচয়। ভেবেছিলে ছেলে ছাত্র হিসেবে ভালো, টিউশন করিয়ে ভালো মাইনে পায়, এই ছেলের হাত ধরেছি, তাহলে আমি আমার বাবার সম্পত্তি কেন নেব, কেন হাত দিব, তাই না? এই ছিল তোমার বুদ্ধি। মেয়ে, এগুলো তুমি বলতে পারলে? আমি তোমার ভাইকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে মিনা। এমন ভালোবাসি কত দেখেছি। ভালোবাসা বিয়ের আগে থাকে, বিয়ের পর সব শেষ। মিনার কথায় আমি অবাক হয়ে চেয়ে আছি। মিনা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল,
আমি কি সবুজের সাথে বিয়ে করে আসলেই ভুল করলাম? মিনা সেদিনের সেই কথার পর মিনার যেন আরও পিছনে পড়ে রয়েছে আমার। সবুজ বাড়িতে এলে আমি তাকে কিছুই বলতাম না। আমি শুধু চাইতাম সবুজ অন্তত বাড়িতে এসে এগুলো দেখে কষ্ট না পেয়ে বসে। কেউ না জানুক, আমি তো জানি আমার স্বামী কত কষ্ট পায় তার মা বাবার বোনদের চিন্তা করে। মা বোনের কষ্ট দেখলে তার খুব কষ্ট হতো। যেখানে আর 10টা ছেলে প্রেমিকাকে নিয়ে পার্ক অথবা রেস্টুরেন্টে নিয়ে রোমান্টিক কথায় মেজে যেত, সেখানে সবুজ আর আমার মধ্যে আমাদের গভীর প্রেমালাপেও সবুজ তার বোন আর মায়ের কথা বলতো। আমি সেখানে সেগুলোকে নিয়ে বিরক্ত হতাম না। সে ঘরের বড় সন্তান, তার সংসারের প্রতি মায়া থাকবে, বোনের প্রতি টান থাকবে। আমি সেখানে কেন বাধা দেব? প্রতিটা মুহূর্তে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কথায় কথায় খোটা, আজ মিনা তো কাল শাশুড়ি মায়ের। সবুজ আজকাল বাড়িতে আসলে আমার সঙ্গে কথা বলে না। রাতে সোহাগটুকু সে নিজের মতো কাটিয়ে আমার কাছ থেকে সরে যায়। সকাল হওয়ার পর আবার আগের মতোই চলত। আমি চাতক পাখির মতো তার দিকে চেয়ে থাকতাম, কখন সে আমার দিকে ফিরে বলবে, বিভাবতী কাছে এসো, তোমার হাতের নরম স্পর্শে আমার পিঠটা একটু মালিশ করে দাও তো। খুব ধরেছে পিঠটা, আমার টনটন করছে। কখনো বা রাতে বলবে, বিভাবতী 1 কাপ চা নিয়ে আসো তো, ঘুমটা বড্ড বেড়েছে। আমার সবুজ আর আমাকে এই কথাগুলো বলে না। আর বলে না, জানেন, আমি বুঝতে পারলাম আমার সংসার আর আগের মতো নেই। স্বামী নিয়েই তো সংসার, সেই স্বামী তো আর হলো না। সবুজের এই ব্যবহার আর এই অশান্তির মাঝেই আমি এক দারুণ সুখবর পেলাম। আমি মা হব। এই বুঝি সুখ পাখি আমার কাছে ধরা দিবে। কিন্তু হায়, এ যে মরীচিকা, সুখ তো নয় গো। একদিন সবুজ ফোন করে বলল, কার সাথে ছিলি? এই বাচ্চা কার? রহিমের। ওই হারামি রে আমি পরে দেখবো, আগে তরে বলি এ বাচ্চা ভালোই ভালোই নষ্ট করবি, না হলে আমি তোর বাচ্চা সহকারে কবরে ওঠাবো। সন্ধ্যা 6টার দিকে শাশুড়ি মায়ের ঘরের সামনে এলাম আমি। এসে দেখি শাশুড়ি মা আমার ননদের সাথে বলছে, তোর ভাই বলছে আজকে রাতের মধ্যে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইয়া দিতে। হাত পাগুলো দড়ি দিয়া বেঁধে গলায় একটা প্যাঁচ দিলেই শেষ, নদীর পাড়ে ফেলে দিতে বলছে। আম্মা আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। বিভা যেন অবাক হয়ে গেছে। সবুজ তার সঙ্গে কথা বলে না আজ প্রায় 3 মাস হয়। সবুজ তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, যোগাযোগ রাখেও না। কিন্তু তাই বলে সন্তান সম্ভব স্ত্রীকে সে খুন করতে বলল? বিভা সারাদিন মায়ের কাছে ফোন করেছে, মা একবারও ফোন ধরেনি। উল্টে একবার ফোন করে ইচ্ছা মতো কতগুলো কথা শুনিয়ে দিলেন। কেন ফোন দিয়েছিস? মা আমাকে ক্ষমা করো মা। ক্ষমা তো দূরে থাক, তুই যেন ইহ জীবনে কখনো সুখের দেখা না পাস, এই অভিশাপ আমি তোকে দিচ্ছি। তোর সন্তান যেন তোর এই পাপের ভাগিদার হয়। কষ্টে কষ্টে মরবি। যেদিন দেখবি নিজের সন্তান তোর অবাধ্য হয়ে তোর বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, আমি দোয়া করি তোর মতো কলঙ্কিনী মেয়ে যেন কোনো সংসারে জন্ম না হয়। আমার সন্তান হয়ে তুই আমাকে এত বড় ধোঁকা দিলি। এতগুলো মানুষের সামনে তুই আমার নাক কাটলি। তোর তোর মরা মুখও যেন আমার সামনে না পড়ে। মা। মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন। জন্ম দেওয়া মা ও আজ মুখ ফিরিয়ে নিল বিভার কাছ থেকে। সত্যি বিভা কলঙ্কিনী, না হলে মায়ের কথা না শুনে আবেগের বশবর্তী হয়ে এমন কিছুতেই করতে পারত না। বিভা তার মায়ের কাছে কথা না বলতে পেরে কিছুক্ষণ পর সবুজকে ফোন করলো। সবুজের কাছে সে প্রশ্ন করবে, কেন সবুজ এমন করছে, কী দোষে সবুজ তার উপর রেগে আছে, কেন তার সন্তানের প্রতি তার কোনো মায়া নেই। সে ভুলে গেছে তাদের বিয়ের প্রথম রাত্রির সে প্রতিজ্ঞা। কত ভালোবাসা আর কত ত্যাগের পর দুজন দুজনকে কাছে পেয়েছিল তারা। মনে পড়ে গেল সবুজ সেদিন তাকে বুকে জড়িয়ে কাঁধে মাথা রেখে বলেছিল, বিভাবতী, আজ থেকে আমি শপথ করলাম তোমার এই ত্যাগ আমি বিফলে যেতে দেব না। তুমি শুধু আমায় ভালোবাসো বলে নিজের পরিবারকে ছেড়ে এসেছো। কথা দিচ্ছি তোমাকে হাজারো ঝড় আর আছড়ে পড়া সমুদ্রের ঢেউ থেকে আমি রক্ষা করব। তোমার আমার ছোট সংসার হবে কোনো অনাকাঙ্ক্ষিত ঝড়, যা হবে শুধুই অভিমান। তোমার মান ভাঙাবো আমি, আর তুমি আমার। সময়ের তালে তালে সম্পর্কটা আর মান ভাঙানো রইল না, হয়ে গেল পুরোপুরি ভেঙে যাওয়ার।
বিভা কয়েকবার চেষ্টা করলো সবুজকে ফোন করার, তারপর দেখতে পারলো ফোনটা সুইচ অফ। বাহ, সবুজ কতটা নির্দয় হয়ে গেলা তুমি। এতটা নির্দয় হলে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে পারলে না, আবার আমার ফোনটাও ধরলে না। সত্যি তুমি আমাকে মারতে প্ল্যান করলে? বিভা নিজের মনের প্রশ্নগুলো করতে করতে ঘরের ভিতর নিজের জমানো কষ্টগুলো চেপে কাঁদতে লাগলো। সন্ধ্যাবেলায় অনেকটা কষ্ট করেই মুখে কাপড় পেঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আশপাশ ভালো করে দেখতে লাগলো। এই গ্রামে প্রথম পা দেওয়া সবুজের সঙ্গে। সবুজ কত খুশি ছিল সেদিন। সারা গ্রাম সে বিভার হাত ধরে দেখিয়ে দিচ্ছিল কোথায় কোন বাড়ি, তাদের কোথায় জায়গা। আজ সেই সবুজের ঠিকানায় কিনা তাকে ছাড়তে হচ্ছে চিরজীবনের জন্য। বাসের সামনের সিটে বসেছে বিভা। খুব কষ্ট হচ্ছে তার। পুরোটা পথ হেঁটে এসেছে সে, গলা শুকিয়ে কাঠ, গা গুলিয়ে আসছে তার। বাসের ভিতর নানা লোকের ভিড়, সবাই যে যার মতো তাদের গন্তব্যে পৌঁছবে। সে কোথায় যাবে, কোথায় কি করবে? গাড়ি চলতে শুরু করলো। গফরগাঁও গ্রাম থেকে এসে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাসে সে রওনা দিয়েছে। ভিড় আর লোক সমাগমের কারণে বাসে হড় করে বমি করে দিল সে। পাশের সিটে বসা বৃদ্ধা মহিলা তার সামনে দাঁড়িয়ে বলল, নাও মা, পানি খাও, বমি করে একদম শরীর দুর্বল হয়ে গেছে। এই সময় এভাবে চলাচল করা ঠিক উচিত না। ঢাকায় কেউ আছে তোমার? একা একা যাচ্ছ? বিভার বড় কষ্ট হচ্ছে কথা বলতে। কোনো রকমে শ্বাস ফেলে বলল, আমার কেউ নেই আন্টি। মা, কোনো সমস্যা হয়েছে তোমার? না মানে কিছু মনে করো না মা, আমিও মা, তোমার বয়সী আমারও একটা মেয়ে আছে, দুটো ছেলে আছে। তুমি নিশ্চিতে বলতে পারো এমন কিছু হলে? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কিছু হয়নি। সে কখন থেকে দেখছি তুমি বমি করছো, শরীর তো দুর্বল হয়ে পড়বে তোমার। এই নাও, পানিটা নিয়ে মুখ ধুয়ে ফেলো। বিভা মুখ ধুয়ে নিলে উনি বিভাকে ওনার ব্যাগে থাকা রুটি আর সবজি দিলেন খেতে। আমি সুগারের রোগী, দুবেলায় রুটি খেয়ে থাকি। ব্যাগে করে নিয়ে এসেছি রুটিগুলো। ঢাকায় বড় ছেলের বাসায় যাচ্ছি, ভাবলাম তুমিও আছো, একসাথে খেয়ে নেই, কি বলো? বলতে বলতে ভদ্রমহিলা তাকে খেতে দিলেন রুটিগুলো। বিভা রুটি মুখে দিয়ে খেতে পারছে না, গলা দিয়েই খাবার যে তার রুচবে না। বিভা একটি রুটি ছিঁড়ে সবজি দিয়ে খেয়ে আর খেতে পারল না। চোখের সামনে ভাসতে লাগলো তার মায়ের চেহারা। মাও তো সে খেতে না চাইলে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিত। স্কুলে বা কলেজের সময়গুলোতে, বিভার ব্যস্ততম দিনগুলোতে নিজ হাতে খাইয়ে দিতেন তিনি। সেই মা কিনা আজ আর মায়ের জায়গায় নয়। মা আজ তাকে অভিশাপ দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। বাসের সিটে হেলান দিয়ে বসেছে বিভা। বসে তো আছে, কিন্তু ঘুম আসছে না তার। ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় প্রিয়র মুখখানি। কত সুন্দর অনুভূতি ছিল দুজনার। এসএসসির জন্য মা তাকে কোচিং সেন্টারে ভর্তি করিয়েছিলেন। সেখানে সবুজ ছিল পদার্থবিজ্ঞানের শিক্ষক। খুব একটা কথা হতো না বিভার, কিন্তু সবুজের মায়ায় পড়ে গিয়েছিল সে। ছেলেটা কখনো কোনো মেয়ের দিকে মাথা তুলে তাকাতো না। কথা বলার সময়ও মুখে মুচকি হাসি হাসি ভাবটা রয়ে যেত সবসময়। সবুজকে বিভা তখন থেকেই কিছুটা পছন্দ করত। এই বয়সটা খুব কাল। এই বয়সে আবেগ নাকি প্রত্যেকটা মেয়ের জীবনই ধ্বংস বয়ে আনে। বিভা সব ভুলে সত্যি সবুজের সেই মায়াবয় মুখে আর চলচলনে ডুবে গিয়েছিল। মনে পড়ে যায় বান্ধবী উর্মির কথা। উর্মি বলেছিল, প্রেম করিতে প্রেমিক পুরুষ যেমন তেমন হয়, সংসারেতে স্বামী শুধু কাছের পুরুষ হয়। বিভা উর্মির কথায় কিছুটা অবাক হয়ে বলেছিল, এই ছন্দ তুই কোথায় পেলি? উর্মির উত্তর ছিল, প্রেম যার তার সাথে করতে পারিস, কিন্তু মনে রাখবি ঘর বাঁধার মানুষটি মানে তোর স্বামী যেন সারা জীবন তোর কাছের পুরুষ হয়। এমন একজন মানুষকে তোর জীবনে জায়গা দিবি, যে তোকে সবসময় নিজের মতো আগলে রাখবে, ঢাল হয়ে তোর পাশে থাকবে। বিভা চোখের পানিগুলোকে নীরবে মুছতে লাগলো। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যার সাথে সারা জীবনের প্রতিজ্ঞা করেছিল থাকার জন্য, তার হাত ছেড়ে আসতে হলো তাকে। দীর্ঘ যাত্রার পর রাত 10টা 15 সময় ঢাকায় এসে পৌঁছালো বিভা। হাতের মোবাইলে চেনা পরিচিত মানুষদের নাম্বার খুঁজতে লাগলো, কিন্তু বিশ্বাসযোগ্য আর কাউকে পেল না সে, যেখানেই ঠাঁই নিতে পারবে।
অবশেষে বারংবার ভেবে মামাতো বোন মিলির বাসায় এলো বিভা। কলিং বেল চাপার পরপরই মিলির স্বামী রেজওয়ান দরজা খুলে দিল। সামনে দাঁড়ানো আগন্তম আগন্তককে হঠাৎ দেখে চমকে গেল। রেজওয়ান বিভাকে দেখেই বলে উঠল, বিভা তুমি এখানে? আর এই অবস্থা কেন তোমার? স্ত্রী মিলিকে ডেকে উঠল রেজওয়ান। রেজওয়ানের ডাকে মিলি তার 3 বছরের মেয়েকে নিয়ে সামনে দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে বিভার দিকে। কী অবস্থা মেয়েটার! এমন সুন্দর শরীরটা কেমন ভেঙে গিয়েছে। বিভার শরীরটা শুকিয়ে যাওয়াতে শুধু পেটের অংশটাই নজরে পড়ে। চোখের নিচে কালো হয়ে গেছে। মিলি আর দাঁড়াতে না পেরে বিভাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কত আদরের এই বোনটা তার, কত খুঁজেছে, আর আজ মেয়েটা এসেছে। মিলি বিভাগে নিয়ে তার ড্রয়িং রুমে বসিয়ে দিল। দু বোন মিলে অনেক কথা বলতে লাগলো। নিজেদের যত জমানো কথা সবগুলো বলতে লাগলো। মিলি সব শুনে একদম স্তব্ধ হয়ে বসে আছে। বিভার সঙ্গে এমন কিছু হবে সে কল্পনাও করতে পারছে না। রেজওয়ান মিলিকে বিভার সঙ্গে রাতে থাকতে দিয়েছে। বিভার যা মানসিক শারীরিক অবস্থা, এই অবস্থায় মেয়েটার কষ্ট হতে পারে। ওইদিকে পাড়ায় পাড়ায় রটে গেছে বিভা পেটের বাচ্চাকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। বিভা শাশুড়ি সবার সঙ্গে এই কথাগুলো বলে সবুজকে ফোন করে জানিয়ে দিলেন বিভা পালিয়েছে। সবুজ যেন আরও তেতে গিয়েছে। সবুজ তৎক্ষণাৎ ফোনটা কেটে দিয়ে বিভাকে ফোন করলো। বিভা তখন মাথা ধুয়ে বসেছে মাত্র খাটে। মাথা ব্যথা আর শরীরের দুর্বলতায় সে যেন পড়ে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখে সবুজের কল। ধরতেই সবুজ বলে উঠল, এই কি প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলে শেষমেশ? এতই জ্বালা শরীরের? এত খারাপ তুই? তোকে তো আমি এত খারাপ ভাবিনি। তুই এত নিকৃষ্ট কী করে? এতদিন মা আর মিনা বলতো, আমি বিশ্বাস করতাম না। মা আমাকে আগেই বলেছে তোদের জাতি খারাপ, তোদের শুধু টাকা আর চাহিদা বেশি। বিভা সবুজের কথা শুনে অবাক হয়ে গেল। সবুজ তাকে ফোন দিয়ে এসব কথা শোনাচ্ছে, আবার বলছে তাদের জাত খারাপ। বিভা নিজেকে শক্ত করে বলল, মুখ সামলে কথা বলো সবুজ, তুমি না শিক্ষিত? এই তুমি একজন শিক্ষক হয়ে এমন ভাষায় কথা বলছো কেমন করে? রুচিতে বাঁধে না তোমার এমন কথা বলতে? রাখো তো শিক্ষা। কি শিক্ষার কথা বলছিস তুই? আমার অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে থেকে এই বাচ্চা যে হলো, এই বাচ্চা না তোকে নষ্ট করতে বললাম। তুই ওই রহিম বাদ দিয়ে রায়হানের সঙ্গে পালিয়ে যাসনি? রায়হানকে আর মনে ধরে না? আমি জানতাম তো এইগুলোই তোরা করিস। আমি এখন তোর সামনে থাকলে কি করতাম জানিস? তোকে আমি খুন করতাম। খুনের ভয় আমাকে আর দেখাতে এসো না সবুজ। আমার আর কেউ নেই। আমি বুঝে গেছি দুনিয়াতে চলতে গেলে তোমাদের মতো আপনজন লাগে না। আমি নিজেই বাঁচব, আমার সন্তান নিয়ে বাঁচব। পস্তাবে তুমি, তোমার মা। আল্লাহ পাক না করুক এমন একদিন হয়তো আসবে। পথে পথে ঘুরে বেড়াবে একদিনের সুখের জন্য। হয়তো আল্লাহ তোমাকে একদিনের সুখ তোমার কপালে দেবে না। হয়তো বললাম, অভিশাপ দিলাম না, কারণ তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। বিভা কাঁদতে কাঁদতে দেখলো সবুজের ফোনের সংযোগ বিচ্ছিন্ন। ফোনটাকে আঁচড়ে ফেলে সে কাঁদতে লাগলো। এই জীবনটা রেখেই কি লাভ? কিছু নেই তার, কিছুই নেই। বিভা কাঁদতে কাঁদতে দেখলো সবুজের ফোনের সংযোগ বিচ্ছিন্ন। সারাটা রাত বিভা এপাশ ওপাশ করে শুনতে চেষ্টা করলো। এই সময়টা একটা মেয়ের জীবনে কতটা যন্ত্রণার তা ভাষায় প্রকাশ করার মতো না। পাশ ফিরে দেখলো মিলি ঘুমাচ্ছে। মিলিকে আর বিরক্ত করলো না। মিলির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, মিলির সাজানো সংসার, কখনো কোনো ঝামেলা হয় না। রেজওয়ানও খুব ভালো মানুষ। বিভা যখন এইচএসসি দিচ্ছিল তখন মিলির পেটে মিলির মেয়েটা ছিল। গর্ভাবস্থায় রেজওয়ান তার অনেক খেয়াল রেখেছিল। মিলির স্বামী রেজওয়ান একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। হাতে সময় না পেলেও যতটুকু কেয়ার করতো তাতেই যথেষ্ট ছিল। বাড়ি থেকে কাজের মেয়ে আনার পরও রেজওয়ান প্রতিদিন প্রায় 1 ঘন্টা পর পর ফোন করে খোঁজ নিয়ে জানতো মিলি কি খাচ্ছে, মিলি কি করছে। 5 মিনিটের ভরসা দেওয়া আর খোঁজ নেওয়া, ফোনগুলো ঘন্টার পর ঘন্টা কাজ করে যেত। মিলির মুখের হাসি দেখা যেত, সঙ্গে ফুটে উঠত লজ্জার আভাস। এখনও মনে আছে বিভার। একদিন মিলি বিভাদের বাসায় বেড়াতে এসেছিল। সেখানেও এতগুলো মানুষের সামনে বসা অবস্থায় ফোন করে খবর নেওয়াটা তাকে বিব্রতর পরিস্থিতিতে ফেললেও মিলির মুখটায় একটা উজ্জ্বলতা কাজ করত। বিভা কিছুটা খিচিয়ে বসলো। আর শরীরটা কেমন করছে।
এমন করছে কেন? কিছুক্ষণ নড়ে চড়ে বিছানায় আবার শুয়ে পড়ল বিভা। রাত প্রায় ৩টায় উঠে বসলো। ঘুমই যখন আসে না, তখন না হয় তাহাজ্জুদ নামাজ পড়া যায়। রাতের বেলায় উঠে অজু করে নামাজ পড়ে নিল সে। নামাজ পড়ে কিছুক্ষণ সূরা ও দোয়া পাঠ করতে লাগলো। নিঝুম রাত্রির ইবাদত নাকি রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দ। বিভা সূরা ও দোয়া পড়তে পড়তে দেখলো ফজরের আজানের ধ্বনি আসছে। ফজরের নামাজটা পড়ার পরই উঠে দাঁড়ালো। মিলির পাশে গিয়ে আবার শুয়ে পড়ল। মিলিকে জাগিয়ে নামাজ পড়তে বলে সে আবার ঘুমিতে চলে গেল। 5 দিন হয়ে গেছে বিভা এখানে আছে। মিলি একদিনও তার যত্নে কোনো অবহেলা করেনি, বরং নিজের মায়ের পেটের বোনের মতো তাকে রেখেছে। কিন্তু এখন মনে হচ্ছে বিভার এখানে থাকাটা একদমই উচিত নয়। মিলি বা তার স্বামী রেজন হয়তো কিছু মনে করেনি, কিন্তু তাই বলে সেও দায়িত্বজ্ঞানহীনের মতো একজনের বাসায় পড়ে পড়ে থাকতে পারে না। নিজের ব্যাগ গুছিয়ে নিল বিভা। এবার বের হতে হবে তাকে, কিন্তু একটা করে হলেও এই জীবনের লক্ষ্য স্থির করতে হবে। মিলির রুমের কাছে এসে মিলির সঙ্গে কথা বলার জন্য রুমে প্রবেশ করার আগেই শুনতে পেল তার বড় মামি মিলিকে বলছে, বিভা যে এখানে এসেছে, তুই আমাকে জানাসনি কেন? আম্মা, ও তো মাত্র 5 দিন হয়েছে এখানে এসেছে, তাই অতটা বলার প্রয়োজন বোধ করিনি। মানে একটা মানুষ আজ 5 দিন তোর বাসায় পড়ে আছে। আরে বিপদে পাশে দাঁড়া নিষেধ করিনি তোকে, তাই বলে একেবারের জন্য মেয়েটাকে ঘাড়ে তুলে নিবি? আক্কেল জ্ঞান নেই তোর? তোর কি ঢাকায় ওদের মতো ডুপ্লেক্স বাড়ি, একটা 7 তলা বাড়ি আছে? তোর জামাই আর তুই তো নিজেদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাস। এই জিনিসটা তুই বুঝবি না? জামাইটা সারাদিন বাইরে খেটে আসে, তুই তো চাকরি করিস না, ওরও তো কম খাটনি না এত টাকা রোজগার করা। কিছু বুঝতে চেষ্টা কর। ওর মা বাবা আজ রেগে আছে, কাল ও তাদের সামনে রেগে গেলে রাগ ভেঙে যাবে। একটা মাত্র মেয়ে তাদের, ওর কপালে সব আছে। তুই কেন এইসব ঝামেলায় জড়াতে যাস? আম্মা, ফুপু অনেক কথা শুনিয়েছে, ফুপু ওকে রাখতে দিবে না। তাহলে ও যাবে কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। তোকে বা কি বলবো, আর ওকে বা কি করে কি করব। কিন্তু এভাবে বসেও তো থাকা যাবে না। বা চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। বিভা আর রুমে এগোতে পারল না। সেখান থেকেই তার থাকার রুমে চলে এলো। কিছুক্ষণ বসে থাকার পর সে আবার উঠে দাঁড়ালো। মিলির সামনে দাঁড়িয়ে বলল, আপু অনেক তো থাকলাম, এবার চলে যাই। আমাকে এতটা দিন থাকতে দিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ আপু। ওই অবস্থায় তুমি যদি আমাকে থাকতে না দিতে, সত্যি আমার খুব কষ্ট হতো। ধন্যবাদ। ছি, কি বলছিস তুই এগুলো? আর ব্যাগ নিলি কেন? তুই চলে যাবি ভেবে নিলি? থাকবি কোথায়? ইনশাল্লাহ কোথাও না কোথাও ঠিক জায়গা হয়ে যাবে আপু। আরে তুই কি পাগল হলি নাকি? এই অবস্থায় এমন করিস না। বিভাকে জোর করেও মিলে রাখতে পারল না। বিভা তার হাত ছেড়ে সরে গেল, বাসা থেকে বেরিয়ে চলে গেল। বিভা ভেবে নিয়েছে একা জীবনটাকে সে সামলে নেবে। বিভা ইডেন কলেজের ছাত্রী, অনার্স 3য় বর্ষে। আর তার জন্য সবুজে চেষ্টা করেছে নিজেই বিভাকে সে ভর্তি করিয়েছে। সবুজকে আজও সে বুঝতে পারে না। যে সবুজ তাকে পড়াশোনা করানোর ব্যবস্থা করেছিল, যেন সবুজের জন্য বিভার জীবনে কোনো দাগ না লাগে, বিভার কেরিয়ার না নষ্ট হয়। সেই সবুজের আজ কিনা সংসারের প্রতি অনীহা। তার প্রতি কি এমন কারণ যার জন্য সবুজের এত তিক্ততা? এতটা খারাপ ভাষার কথার বলার মতো সবুজ তো নয়। বিভার ক্লাসমেট নীনার সঙ্গে কথা বলে হোস্টেলে থাকার ব্যবস্থা করে নিল। হোস্টেলের সামনে এসে দাঁড়াতে নীরাকে ফোন করে জানিয়ে দিল সে। নীরাও তাকে এগিয়ে আনতে নিচে এসে দাঁড়ালো। খুব ব্যথা করছে বিভার পেটের দিকটায়, তবুও অগ্রাহ্য করে সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে 3 তলায় নিজের ঠিক করা রুমে এসে দাঁড়ালো। নীরা বিভার এই অবস্থা আর এভাবে হঠাৎ এখানে আসার কারণ জানতে চাইলে সে উত্তরে কিছুই বলল না। নীরা হোস্টেলের রান্নাঘর থেকে ম্যানেজ করে খাবার এনে খাইয়ে দিল বিভাকে। সম্ভবত অতিরিক্ত চলাচলের কারণে বিভার শরীর কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তাই সে বসে থাকতে পারছে না, একটু শুয়ে পড়ল। পেটটা এখনও কিছুটা ব্যথা করছে। বিকেলবেলা ঘুম থেকে উঠেই বিভা একটু বিছানায় থেকে নামলো। ব্যথাটা বেড়ে গেল, তার কমছে না।
নীরা তার সামনের বেডে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল বিভা যেখানে দাঁড়িয়েছিল সেখানে রক্তে ভেসে গেছে। নীরা বিভাকে চিৎকার করে বলল, বিভা এগুলো কি? রক্ত এলো কি করে? আরেকটু এগিয়ে এসে বলল, বিভা তোমার কিছু হলো না তো? তুমি কি জার্নি বেশি করেছো? বিভা নিজের দিকে একবার তাকিয়ে নীরার দিকে তাকালো। অসহায় চোখে তাকিয়ে এসে চিৎকার করে বলল, নীরা আমার সর্বনাশ হয়ে গেল। আল্লাহ আমার কোনো পথ রাখলো না, আমার সব শেষ করে দিল। বিভা সেখানেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে নীরা তৎক্ষণাৎ তাকে ধরেই সবাইকে ডেকে উঠল। হস্টেলের ম্যাডামকে ডেকে এনে সব কিছু বলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরিবারের কোনো সদস্য আছে কিনা জানার জন্য নীরাকে জিজ্ঞেস করতেই নীরা বিভার মোবাইল থেকে দেখে নিল লাস্ট কল কার ছিল। মিলির নাম্বারে কল করেই বলে দিল বিভা হাসপাতালে ভর্তি, এবং কী কারণে ভর্তি তাও বলে দিল সে। ঘন্টা খানেক পর মিলি ও তার স্বামী রেজওয়ান এসেছে পেছন পেছন। বিভার মা বাবাও এসেছে। সন্তান যত বড় অন্যায় করুক, মা বাবা কখনোই সেই সন্তানকে ফেলে দিয়ে দূরে চলে যায় না। তার ব্যতিক্রম বিভার মা বাবাও করেনি। বিভার মা এক কোণে বসে নিজেই নিজেকে দোষারোপ করতে লাগলেন। আজ যদি তিনি অমন অভিশাপ না দিতেন তাহলে তো মেয়েটার এমন কিছু হতে পারতো না। বিভার বাবা মিলির থেকে শুনেছেন আজ 5 দিন বিভা মিলির বাসায় ছিল। কি পরিস্থিতি তার উপর দিয়ে গেছে তা মিলি সব খুলে বলেছে তাকে। ভদ্রলোক নিজেই অবাক হয়ে গেলেন নিজের স্ত্রীর আচরণে। একবার প্রশ্ন পর্যন্ত করল না মেয়েটা কেন ফোন করেছে, না শুনেই ইচ্ছে মতো কতগুলো কথা শুনিয়ে দিল। বিভার মিসক্যারেজের কথা নিয়ে টেনশনে আছে মিলি। মেয়েটা তো শেষ হয়ে যাবে। এক একটা দিনের মানসিক যন্ত্রণায় তার উপর দিয়ে যেভাবে গিয়েছে, এখন এই আঘাতটা তো এর থেকেও বেশি এফেক্ট করবে। বিভার বাবা মাথা নিচু করে বসে আছেন। একটুও ভালো না লাগছে না তার। মেয়েটা ভুল করেছে, চরম ভুল। তাই বলে তার মা তাকে এমন অভিশাপ তো দিতে পারে না। বিভার বাবা স্ত্রীর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। সামনে গিয়ে হসপিটাল লোকের সামনে বিকট ধমক দিয়ে উঠলেন, এখন কাঁদছো কেন? ও যখন ফোন করেছে তখন তোমার মা হিসেবে উচিত ছিল না আগে শুনে নেওয়া? আরে মানুষ রাগ পুষে রাখে, রাগ আছে কথা শুনিয়েছ, একবার জিজ্ঞেস তো করতে পারতে কেন ফোন করেছে। বিবেক একদম লোপ পেয়েছে তোমার। চিরদিন তুমি মান সম্মানের কথা চিন্তা করেছ, এখন এই এত বড় ঘটনা ঘটিয়েছে মেয়েটা, তখন মান সম্মান কোথায় গেল? মেয়েটার দিকে তুমি কখনোই ভালোভাবে দেখোনি। বিভার মা এক কোণে বসে বসে কাঁদছে, কোনো উত্তর নেই তার। অতিরিক্ত আত্মসম্মান, প্রিয় মানুষটা সমাজের ভয়ে ততষ্ট হয়ে এতটাই বোকামি করে বসেন তা বিভার মাকে দেখেই বোঝা যায়। মুখে যা এসেছে তিনি তাই শুনিয়ে দিয়েছেন। কেউ না জানলেও তিনি তো জানেন মনের ভিতর যা ছিল তার বদলে মুখে যা এসেছে তাই শুনিয়েছে। একবারও তো বিভাকে প্রশ্ন করলেন না, তুই ঠিক আছিস? এতদিন কোথায় ছিলি? তা না হলে নিজে বকেছেন মেয়েটাকে। লজ্জায় আর আক্ষেপে তিনি ওই কোণেই বসে আছেন। মেয়ের সামনেও তিনি যাবেন না। মেয়েটার মুখের দিকে তাকাবে কিভাবে? দীর্ঘ সময়ের পর চোখ খুলল বিভা। আশপাশ খুলে চারদিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারল হাসপাতালের বেডে শুয়ে আছে সে। হাতে স্যালাইন লাগিয়ে রেখেছে। হাতের দিকে তাকিয়ে অপর পাশের হাতটা পেটের দিকে তা আনলো। অপর পাশের হাতটা পেটে রাখতেই বুকটা মোচড় দিয়ে উঠল। 6 মাস কত যুদ্ধ করে আর মানসিক অশান্তিতে কাটিয়েছে সে। এই গর্ভধারণের সময় কত লাঞ্ছিত হয়েছে, কত কথা শুনতে হয়েছে তাকে। আর আজ কিনা সে গর্ভে থাকা মানুষটি নেই। সব সুখের মুহূর্তগুলো একদম বিষাক্ত মনে হচ্ছে। এই সময়টা তার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে বাচ্চা নেই, না হলে কত কথা শুনতে হতো তাকে। পেটে হাত দিয়ে বহু কষ্টে বলল, আমি না হয় পাপ করলাম, তুই তো পাপ করিসনি বাবু। আল্লাহ তোকে কেন নিল? তোকে একবারে না নিয়ে আমাকে নিয়ে গেলেই তো সবাই বেঁচে যেতাম। চোখের থেকে পড়া পানিগুলোকে মুছে স্যালাইন দেওয়া হাতের দিকে তাকিয়ে শুয়ে রইল। একটা সংসার গড়ার স্বপ্ন ভঙ্গ না হয় হয়েছিল, তাই বলে বাচ্চাটাও চলে যাবে? বিভার চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে। সবুজের মুখটা মনে করতে না চাইলেও মনে পড়ে যায়। সবুজ বলেছিল, বিয়ে করে নিলে যখন আমাদের দুজনের ঘরে বাচ্চা আসবে না, তখন দেখো সবাই আমাদের মেনে নেবে। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। বিভা সব মেনে নিল।
কারণ তারও জানা মতে বংশধরদের আগমনে সবাই খুশি হয়। তখন ছেলে মেয়ের উপর অভিমান নাকি কেটে যায়। সবই তো ঠিক ছিল, বাচ্চাটা হলেও হয়তো মা সব কিছু ভুলে ঠিকই আমায় আগলে রাখতো। কিন্তু তুমি কি করলে সবুজ? তুমি তো বাবা হয়ে সন্তানকে শেষ করার জন্য চেষ্টা করলে, নিজের ভালোবাসার মানুষকে একবারও বিশ্বাস করলে না। কখনো ক্ষমা করবো না তোমার, কাউকে না। ডাক্তার আর নার্স এসে বিভা সব কিছু দেখে বাহিরে বলে এসেছেন বিভার পরিস্থিতি। বিভাকে একজন নার্স প্রশ্ন করলো, আপনার বাড়ির লোকেরা বাহিরে এসেছে, তাদের সঙ্গে দেখা করতে চান আপনি? লাগবে না, আপনার বোন এসেছিল, সঙ্গে বাচ্চা নিয়ে অনেক কান্নাকাটিও করেছে। বোনের কথা শুনে কিছুটা নরম হলো বিভা। মিলি এসেছে, মিলি আপাই তো আসবে, আর কে আসবে? বিভা কিছুটা সময় চুপ করে থেকে বলল, ডাকো। মিলি ক্যাবিনে এসে দেখল বিভা চোখ খুলে শুয়ে আছে। মিলি তার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল, কিছু বলা তার সাহস হচ্ছে না। বিভা চারদিকে ফিরে দুর্বল গলায় বলল, আপা তুমি? মিলি বিভার দিকে তাকাতে পারল না। বিভার দিক থেকে ফিরে অন্যদিকে ঘুরে ঢুকরে কেঁদে উঠল। এই বিভা কত আদরের ছিল, কত যত্নে রাখতো তাকে সবাই। এই বিভার জীবনটা এতটা অগোছালো হয়ে যাবে ভাবতে পারেনি সে। বিভা তোর দিকে বিভা তোর দিকে তাকিয়ে বলল, ওর দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন মিলি আপু? আমার যা হওয়ার তাই হয়েছে, আমার বাচ্চাটা না হয় উপরেই ঠিক আছে। এই দুনিয়া তার জন্য খুব কষ্টের ছিল। যেখানে তার নিজের বাবাই হিংস্র জানোয়ার, সেখানে ও কী করে বাঁচবে? কেঁদো না আপু, একটু দোয়া করো আমার বাবুটার জন্য। আচ্ছা তোমরা কি জানো সে ছেলে না মেয়ে? আমার ভাগ্যে কি দেখেছ? সন্তান ধারণের ক্ষমতা থেকেও সন্তান ভূমিষ্ঠ হতে পারলো না, আগে সেই সন্তান শেষ করে দিলাম। চুপ কর, চুপ কর বিভা। কে কে কোনো মা তার সন্তানকে স্বেচ্ছায় শেষ করে না। ওর ভাগ্যে লেখা ছিল সব। ওকে নিয়ে এসব বলিস না বোন। মিলি বিভাকে শান্ত করতে লাগলো, বোঝাতে লাগলো বিভা বিছানায় শুয়ে শুয়েই কেঁদে যাচ্ছে। মিলি কোনোভাবে বিভাকে শান্ত করিয়ে বাইরে এসে দেখে মিলি তার মাও এসেছে বিভাকে দেখতে। মিলি তার মাকে দেখা মাত্র বলতে শুরু করলো, বিভা রাত যা হয়েছে তার জন্য আমরাও দোষী মা। আমি তখন তোমার সঙ্গে ফোনে লাউড স্পিকারে ওইভাবে কথা বলছিলাম। আমার তো মনে হচ্ছে বিভা কোনোভাবে ওইসব কথা শুনে লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কেন ওই সময় আমি এই ভুলটা করলাম? কেন আমি ফোনের স্পিকার কমালাম না? এখন তো আমি নিজেই ভেতরে ভেতরে শেষ হয়ে যাব। কেন এত বড় ভুল করলাম? এতটুকু একটা মেয়েটার আর কি যন্ত্রণা ভোগ করবে, আর কত সহ্য করবে? আজ সে ধাক্কা পেল, তাই তো তাকে শেষ করে দিবে। মিনির চিন্তা দেখে রেজওয়ান তাকে শান্ত করতে লাগলো। বিভার বাবা বসে ফোন দিচ্ছেন, তার যত উচ্চপদস্থ বন্ধু আছে তাদের ফোন দিয়ে বলতে লাগলেন কিভাবে সবুজকে তিনি ধরবেন। এতদিন রাগের কারণে বিভার দিকে ফিরেও তাকিয়ে দেখেননি। বিভার কিন্তু বিভার এই করুণ জীবনের কাহিনী শুনে তিনি চুপ করে থাকতে পারবেন না। এর বিহিত তার জানা আছে। বিভার সঙ্গে মিলি রেজওয়ান নীরা এসে দেখা করে গিয়েছে। দেখা করেনি বিভার মা, বিভার বাবা ও আসেনি তার সাথে দেখা করতে। বাইরে বসেছিলেন তারা, লজ্জা করছে মেয়ের কাছে যেতে, যেখানে মেয়েকে একসময় অপমান করেছিলেন সেখানে নিজেরাই যেন লজ্জায় পড়ে গেলেন। সবুজ বাড়ি ফিরে রায়হানকে ডেকে আনলো। রায়হানের কলার চেপে বলল, ওকে নিয়ে কোথায় রেখেছিস? ও তুই তো যাসনি। আচ্ছা সেই কথা বাদ দিলাম, এটা বল তোর সাথে কখন থেকে সম্পর্ক শুরু হয়েছে? রায়হান কিছুটা অবাক হয়ে বলল, সম্পর্ক? কার সঙ্গে? ওমা, তোর ভাবির সঙ্গে তোর গভীর সম্পর্ক। ভাবির এটা সেটা লাগলে তুই দিয়ে যাস। মিনার জিনিসের থেকেও ভাবির জিনিস আগে এনে দেওয়ার তোর তাগাদা বেশি। ভাবিকে তুই এতই ভালোবাসিস? কলার ছাড়েন। কি বললি? কলার ছাড়তে বলছি। কি করবি তুই? রায়হান সজোরে সবুজকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলল, মুখ সামলে কথা বলবি, সম্মান দিয়ে কথা বলছি বলে গায়ের ওপর হাত তুলতে আসবি না। মুখ কিন্তু আমারও আছে। কাকে নিয়ে আজে বাজে কথা বলো শুরু করেছস? আজ পর্যন্ত যার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি, যে আজ পর্যন্ত দুটো জিনিস এনে দেওয়ার পর, দুটো কথা বলার পর কখনো আমার সঙ্গে স্বেচ্ছায় কথা বলতো না,
সেই ভাবিকে নিয়ে এই ধরনের কথা বলছিস? আমার কথা বাদই দিলাম, আমি পর। আমার চরিত্রের দোষ ধরেই নিলাম। এতদিন একটা মানুষের সঙ্গে থেকেও বুঝতে পারেননি ভাই? ছি! চুপ! জগতের সবাই খারাপ, তোরাই সাধু। আমরা সাধুই বটে। আপনার মতো বিচার না করেই হুট করে কোনো কাজ করি না। একবারও ভেবেছিলেন ভাবির এখন কি অবস্থা? কোথায় আছে তিনি? কি করছেন এই মুহূর্তে? কিছু জানেন? এই অবস্থায় একটা মেয়ে আজ প্রায় ৮ দিন নিখোঁজ। একদিনও আপনি ওনার খোঁজ করেননি। কিভাবে পারলেন এতটা দিন তার খোঁজ না নিয়ে থাকতে? মেয়েটা শহর থেকে এসেছিল শুধু আপনার কথা রাখার জন্য। অন্য মেয়েরা যেখানে একটা স্টেপ নিতে গেলে হাজারবার ভাবে, সেখানে কতটা সরল মনে মেয়েটা আপনার কাছে এসেছিল। আর আপনি কিনা মেয়েটাকে না বুঝেই মা আর বোনের কথা শুনে তাকে তাড়িয়ে দিলেন। মা বোনের কথা শুনে মানে কি বলতে চাস? আমি আমার বোনের কথা শুনে যদি চলি, তোর সমস্যা কি? তুই ওর পক্ষে হয়ে এত সাফাই গাইতে আসছিস কেন? কি হয় তোর? সবুজ রায়হানের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে কথাগুলো। আমার কিছু হয় না, মানুষ হিসেবেও একটা মানুষের প্রতি মায়া থাকা উচিত, তা বলছি। আরে রাগ তোর মায়া, মায়া দেখাতে আসছিস খুব। সবুজ রায়হানের গায়ে হাত তুলতে শুরু করে দিল। তুমুল বিতর্কতার মধ্যে রায়হানের মা আর সবুজের মা বোনেরাও দৌড়ে নিজেদের ছেলেদের সরিয়ে নিল। দুজনে যেন খেপাসার হয়ে গেছে। সবুজকে জোর করে মিনা টেনে আনলো। মিনা রায়হানকে দেখে জ্বলে পড়ে যাচ্ছে কি দরদ। মিনা সেদিকে পাত্তা না দিয়ে বলল, ভাইয়া ওদের কথা শুনিস না, কেউ ভালো চায় না আমাদের। একটু সুখের মুখ দেখছি, এটা কেউ সহ্য করে না। ওই মেয়েটার চরিত্রের দোষ সবাই জানে, তারপরে মেয়েটার হয়ে সাফাই গায়। ধরে ধরে দু পরিবার নিজেদের ছেলেদের টেনে নিয়ে আসলো। রায়হানের মা যেন লজ্জায় পড়ে গেলেন। একদম সবুজের বউটা খুব ভালো, মেয়েটা খুব সরল। এই মেয়ে এই ধরনের কোনো কাজই করতে পারে না। উনি বুঝতে চাইলে পারছেন না সবাইকে কথাগুলো বলতে। বলার আগেই ওনার ছেলের ওপর দোষ দিয়ে দিল। লজ্জায় এখন মুখও খুলতে পারছে না। সিটে হেলান দিয়ে আজকাল বাহিরে তাকিয়ে থাকে বিভা। পেটে হাত দিয়ে কখনো কখনো নিজে নিজেই কাঁদে। একদিন, এক সপ্তাহ, 1 মাস পেরিয়ে 6 মাস। কত স্বপ্ন একটা গর্ভধারণ নিয়ে। প্রতিদিন যখন পেটের আকার ধারণ করে, তখন মনে একটা অন্যরকম আনন্দ পায়। মেয়েদের প্রথম আবদারের সময়টা তাকে বাবাকে নিয়ে, পরের সময়টা স্বামীকে নিয়ে। একটা সময় আবদারের ঝুলিগুলো সরে হয়ে যায়, নিজেরাই হয়ে যায় আবদারকারীর প্রধান শিকার। বিবাহ তেমন ছিল। বাবার কাছে যা পেত না, মায়ের কাছে তা চাইতো। স্বামীর কাছে আবদার তার ছিল খুবই ক্ষুদ্র। একদম শেষ পর্যায়ে ক্রমে সেও হতো আবদারকারীর শিকার। তাকেও কেউ শাড়ির আঁচল ধরে অথবা ওড়নার কোনায় টেনে টেনে বলতো, মা আমার এটা চাই, ওটা চাই। বেশিক্ষণ ভাবতে পারল না বিভা। বুকটা তার একটা হাহাকারে যেন জ্বলে যাচ্ছে। ভীষণ রকমের ভুল করেছে সে। তার সবচেয়ে বড় শিকার তার সন্তান। অন্যায় করেছে সে, আর ভোগ করেছে তার অনাগত সন্তান। রেজওয়ান ক্যাবিনের ভেতর ঢুকে দেখল বিভা বসে আছে বিছানায়। রেজওয়ানের দিকে তাকিয়ে সালাম দিতেই সে সালামের উত্তর নিল। রেজওয়ান ভিতরে প্রবেশ করে বলল, শরীর কেমন তোমার বিভা? ভালো ভাই। কিছুক্ষণ চুপ থেকে রেজওয়ান বলল, ফুপা বাইরে দাঁড়িয়ে আছেন, ফুপিও এসেছেন। তোমার সামনে কিভাবে আসবে, কিভাবে মুখ দেখাবে তা ভেবেই আসতে পারছে না। লজ্জা পাওয়ার মতো তো তারা কোনো কাজ করেনি রেজওয়ান ভাই। আমি বরং তাদের লজ্জিত করেছি। আমার কারণে তারা মুখ দেখাতে পারছে না। লজ্জাটা তাদের নয়, আমার পাওয়ার দরকার। আমি তাদের মূল্য দেইনি, লজ্জা পাওয়াটা দরকার আমার। দেখো বিভা, বিষয়টা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, আসলে তোমরা কেউই দোষী নয়। এটা তোমার ভাগ্যের দোষ। একটা জীবন, মনে রাখবে, পৃথিবীতে সবাই সুখী হয় না। ওরকম সুখী যদি সবাই হতো, তাহলে পৃথিবীর মতো জটিল হতো না। মানুষ আর স্বর্গ খুঁজতো না, পৃথিবীতেই থেকে যেত আজীবন। প্রত্যেকের জীবনে সুখ দুঃখ থাকে। সুখের থেকে দুঃখের পাল্লাটা কারোর ভারী থাকে, কারো বা খুব কম। এই যে এখন তুমি যে পরিস্থিতিতে আছো, হয়তো সামনে তোমার জন্য এর চেয়েও ভালো কিছু আছে। আমার জন্য আর বিশেষ ভালো কিছু আর আসবে না রেজওয়ান ভাই।
আমার সুখ আমি আগেই হারিয়ে ফেলেছি। আমার কপালে আর সুখ আসবে না। যাদের নিয়ে নিজ জীবনে সুখের চিন্তা করেছি তারাই নেই জীবনে। আমার আর কি সুখ থাকবে রেজওয়ান ভাই? রেজওয়ান আর উত্তর দিতে পারল না। মেয়েটা কতটা গভীর হয়ে গেছে। হেসে হেসে 2 মিনিট দুষ্টু মিষ্টি কথা বলা মেয়েটা আর হাসে না। এই তো বছর 5 বয়স বছর বয়স আগে, বছর 16 কি 17 বছর কিশোরী কত দুষ্টুমি করত। মিষ্টি হেসে সবার সাথে কথা বলতো। প্রত্যেকটা কথাই ছিল একদম সরলতা মিশ্রিত। হঠাৎ রেজওয়ানের মনে হলো, কেন বারবার সরল মনের কথা মানুষগুলোই যত বিপদে পড়ে। 2 দিন থাকার পর রিলিজ দেওয়া হয়েছে হসপিটাল থেকে। বিভাকে এসে ডাক্তার রিলিজ দিয়ে গেছে। বিভা রিলিজ পেপারে নিজে নিজে সাইন করলো। বিভার বাবা এসেছেন মেয়ের সঙ্গে দেখা করতে। বিছানাপত্র সব গুছিয়ে হসপিটালের আয়াদের বুঝিয়ে দিচ্ছিল মিলি। কাগজপত্র থেকে শুরু করে ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছে সে। মিলি সব গুছিয়ে দরজার সামনে বিভার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, দাঁড়িয়ে আছেন কেন ফুপা, ভিতরে আসুন। প্রত্যুত্তর করলেন না মশিউর সাহেব। কেবিনে ঢুকে বিভার সামনে দাঁড়িয়ে রইলেন। বিভা তখন বারান্দার পাশে একটা চেয়ারে বসেছিল। খুব মলিন চেহারায় বাইরে চেয়ে আছে সে। মশিউর সাহেব গলাটা একবার পরিষ্কার করে ঝেড়ে ডেকে উঠলেন, বিভা মা। আজ 3 বছর বাদে বিভার সঙ্গে মা নামের সুন্দর একটা ডাক শুনতে পেল বিভা। খুব করুণ একটা ডাক। বাবা কি খুব কষ্টে আছে? মলিন হওয়া চেহারাটা নিয়ে ফিরে দেখল তার বাবা মশিউর রহমান চেয়ে আছে বারান্দার দিকে। ফিরে বলল, জি বাবা বলো। আমার দিকে তাকিয়ে কথা বলবি না? আমি কি এতই খারাপ? বিভা পিছন ফিরে অবাক চোখে তাকালো বাবার দিকে। তারপর তারপর কি হলো? সে ওই চেয়ার থেকে উঠে গিয়ে বাবাকে দৌড়ে জড়িয়ে ধরল। 3টা বছর পর আজ মেয়েটা তাকে জড়িয়ে ধরেছে। বুঝতেই মশিউর রহমানের খালি বুকটা কেমন ভরে উঠল। বিভা কান্না করছে বাবার বুকে মাথা দিয়ে। সে কান্না কোনো অভিমান মিশ্রিত কান্না নয়। বুক ভাসিয়ে হেসকি দিয়ে কাঁদছে সে। মশিউর সাহেবের বুকে মাথা দিয়ে সে কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি খারাপ না, আমি খারাপ। আমি তোমার সন্তান হয়েও সন্তানের দায়িত্ব পালন করতে পারিনি। তোমাদের বিশ্বাসের মূল্যায়ন না করে আমি চলে গিয়েছিলাম। জানো তো বাবা, আমি একটা কথা বেশ বুঝতে পারলাম আজ। তোমাদের বুক খালি করেছি বলেই হয়তো আমার সন্তান আমার কাছে নেই। আমার কলিজাটার টুকরো আমার কাছে নেই। আমি খুব বড় অন্যায় করেছি। এখন আমার সব সময় মনে হয় এই জীবনে আমার আর তেমন কিছু হবে না। কাঁদতে কাঁদতে বিভা অনেকটা চুপ থেকে বলল, বাবা আমি কাকে নিয়ে বাঁচবো? যার জন্য আমি সব ছেড়ে পালিয়ে আসছি সেই তো নেই। তোমার আর মায়ের অশ্রুর কারণে আমার এমন হয়নি তো? বাবা আমার 6 মাস গর্ভে থাকা সন্তান নেই বলে আমার এমন হাহাকার লাগছে। তোমার তো 18 বছর মানুষ করা সন্তান ছিলাম আমি। কত আদরে তুমি আমাকে বড় করেছ। কত স্নেহ, কত মায়া মমতায় তুমি আমায় লালন পালন করেছ। তোমার তো এর থেকে বেশি কষ্ট হয়েছিল। আমি তোমাদেরকে এত বড় আঘাত করে ফেললাম। নিজের অজান্তে এত বড় আঘাত তোমাদের করে ফেললাম, যার সাজা আমি সারা জীবন বয়ে বেড়াবো।